তোমাকে যদি খুব কাছের লোকই মারে তাহলে কেমন হবে? তাহলে সেটা নেহার সামনেই মারতে বলো, ও খুশি হবে। সত্যি নিলয়, এত বুদ্ধিহীন তো তুমি নও। মাইন্ড গেমারের মুখে হার মানার শব্দ চিরদুগুলি হচ্ছে চার দেয়ালের মাঝে। হোয়াই নিলয়? নিলয় আর দাঁড়ায় না, সোজা সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে আসে। কেন যেন তার মাথাটা চক্কর দিতে থাকে। প্রথম থেকে সবকিছু ভাবতে থাকে সেদিন রাতের ঘটনা, যেদিন সাকিব ভাইয়ের সাথে নিলয়ের নেহাকে নিয়ে ঝামেলা হয়। সেদিন সাকিব ভাই আর নেহার মাঝে সম্পর্কের গল্পটা জানতে পারে। সেদিন রাতেই তিনি রহস্যময় হাসি দিয়ে বলেছিলেন। কাছের মানুষই মারবে নিলয়কে। নিলয়ও হেসেছিল। সেই দিন রাতেই কাকতালীয়ভাবে মাহিরের সাথে নিলয়ের দেখা, যা নিলয় গ্রামের এই দিকটাতে আশা করেনি। মাহিকে নিয়ে যাওয়ার পরই নেহার সাথে ঝামেলা বাঁধে আমার। নেহার সাথে ঝামেলা বাঁধে অরিন আর মাহিকে নিয়ে। মাহিকে নেহা দেখেছে, অরিনকে সে দেখেনি। তাহলে অরিনের গল্প কে বলেছে? মা? না, মা কখনো বলবে না। তবে কি অর্ক? অর্ক বললেও তো সত্যিটাই বলবে। নাকি নেহারই বুঝতে ভুল হয়েছে? নেহা কেন এত রিয়েক্ট করবে? সাকিব ভাই একবার বলেছিল নেহা আমাকে ভালোবাসতে যাচ্ছে। নেহার রাগের মাঝেই কি ভালোবাসা ছিল? এরপর গাড়িতে অনেকগুলো পিকচার, যা হুট করেই অনাকাঙ্ক্ষিতভাবে নিলয়ের সামনে পড়ে। পরে নয়, তাকে দেখানোর জন্যই রাখা হয়েছিল, যা এতদিন হয়নি। হুট করেই সেদিন রাতের পর এমন ঘটনা ঘটে। সাকিব ভাইয়ের সাথে ঝামেলা, মায়ের সাথে দেখা, নেহার সাথে পৈশাচিক অসমাদর, ছবিগুলো হুট করেই সামনে আসা। বিষয়টা ঠিক এমনি এমনি হয়নি, কোথায় যেন একটা মিল আছে। মিলটা কি? মাইকে ইঙ্গিত করছে, নাকি অর্ক, নাকি নেহা, নাকি সাকিব ভাই, নাকি অন্য কেউ? তারপরে নেহার সাথে বাজে একটা সম্পর্কের সূচনা ঘটে নিলয়ের। সেই সাথে নিলয়ের রাফিয়ানের সাথে হয়ে যায় এক বধূ ধর্ষক। তারপরে সাকিব ভাইয়ের সাথে নিলয়ের আলাপ আলোচনা। সেখানে নিলয়কে তিনি আবার বলে। কাছের মানুষ যদি মারে? নিলয় আর ভাবতে পারে না, কেমন যেন সব অন্যরকমভাবে গুলিয়ে যেতে থাকে। মাস্তানি বড়ই আজব একটা ব্যাপার। এখানে যে যেমনভাবে কাজ করে চলবে, সেই সবার উপরে, যা নিলয় এতদিন করে এসেছে, যেখানে কেবল রক্ত আর খুনের পারিপার্শ্বিক বিভাসিত যুদ্ধ, যার এপার কিংবা ওপারে যে কোনো একজনকে মারতেই হবে। নিলয় আর ভাবতে পারে না কিছু, গাড়ি চালাতে থাকে। তারপর নিলয় দুর্বল হাতে বেশ কিছু সময় গাড়ি চালায়। এক সময় সে গ্রামের খুব কাছে চলে এসেছে। পকেট থেকে ফোন বের করে কল দেয় মাসুমকে। ভাইয়া বলো। রিয়াজ, শিয়াম আর তুই আমার সাথে দেখা করিস। ওকে ভাইয়া। নিলয় ফোন কেটে দেয়। বাড়ির সামনে এসে নিলয় গাড়ি থামালো। নিলয় গাড়ি থেকে নামতেই মাহি এসে দাঁড়ালো সামনে। নিলয়কে দেখে মাহি বলে। আপনাকে দেখছি না সকাল থেকে, কোথায় ছিলেন? কেন? ওই, আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? এতগুলো ব্যান্ডেজ কেন? আমাকে বলুন, কই দেখি। নিলয় মাহির দিকে তাকায়। স্পষ্ট নিলয় মাহির চোখে মুখে উত্তেজনার ছাপ দেখতে পায়। কিন্তু সেটা কেন হয়েছে নিলয় তা বোঝার চেষ্টা করে। মাহি নিলয়ের দুই হাত ধরে ফু দিতে থাকে। নিলয় হাসবে নাকি গম্ভীর হয়ে হাত ছাড়িয়ে নেবে বুঝতে পারছে না। ওদিকে নেহা বারান্দায় দাঁড়িয়েই ছিল অনেকটা সময় ধরে। দূর থেকে নিলয়ের গাড়ি আসতে দেখে একবার ভেবেছিল হাত কাটার জন্য একটু সহানুভূতি দেখাবে নিলয়কে, কিন্তু তার আগেই মাহি নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় আর মাহিকে দেখে নেহার মাঝে নিলয়ের প্রতি ঘৃণাটা আরও বাড়তে থাকে। কিন্তু পরক্ষণেই নেহার মনে পড়ে, ও, যাদের আমি মা বাবা ডাকি তারা আমার মা বাবা নয়, আবার সাকিব আমার ভাই নয়। এসব কিছু সঠিক ব্যাখ্যা নেই। নেহা কেবল নিলয়ের সাথে পেতে পারে, তাই ঘৃণাকে আপাতত জেরে ফেলে নিলয়ের জন্য আবারও সেদিকেই তাকায়। কিন্তু মাহি নিলয়ের হাত ধরে উত্তেজিত হয়ে কথা বলছে। মাহি এমন একটা ভাব করছে যেন মাহি নিলয়ের বউ। নেহা একবার সেদিকে তাকিয়ে আবার ঘরে চলে আসে। নিলয় তা দেখতে পেয়ে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে আসে। নিলয় এসেই দেখে নেহা বেডের ওপর এক কোণে বালিশ জড়িয়ে ধরে বসে আছে। নিলয়ের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকালো নেহা। নিলয় সেই দৃষ্টির মানে বুঝে গিয়েছে। নিলয়কে আমাকে আবারও রাতের মতো ধর্ষণ করবে? নিলয় কিছুই বলে না। একটা চেয়ার টেনে নেহার সামনে বসে। নিলয় বলে। আসলে ও আমার হাত ধরে ব্যান্ডেজ দেখছিল, আর কিছু না। নেহা কোনো কথা বলে না, কেবল নিলয়ের দিকে তাকিয়ে কান্না করে। ইনোসেন্ট নিলয়ের মুখটার দিকে তাকাতেই নেহার কেমন যেন ঘৃণা বাড়তে থাকে। একদমই নিলয়কে সে সহ্য করতে পারছে না। এখানে সে তার আপন কাউকে পাচ্ছে না, কেবল অর্ককে ছাড়া। অর্ক তাকে অনেক বুঝিয়েছে। নেহার মন ভালো করার জন্য
সকাল থেকে অনেকবার ঘুরে এসে নানা রকমের কাজ করেছে, তবুও নেহা সেই নবহর্ষ ঘটনা ভুলতে পারছে না। আর নিলয় এমন করতে পারে, নেহা তা মেনেও নিতে পারছে না। নেহা যেন এমন একটা পুতুল হয়ে গেছে। নিলয় বলে, প্লিজ নেহা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহা হঠাৎ করে হেসে দেয়। নিলয় ভাবে নেহার দিকে তাকায়। নেহা কাঁদতে কাঁদতে যে এমন হেসে উঠবে নিলয় তা ভাবেনি। নেহা হাসি থামিয়ে বলে, এইসব কেন বলছেন? আপনার ভালোবাসা আমি জানি। আমার দেহটাকেই ভালোবাসেন, যা কাল রাতেই প্রমাণ পেয়েছি। চাইলে এখনও রাতের মতো আমাকে নিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে বলবেন না ভালোবাসি। আপনার মুখে ওই মিথ্যেটা আর আমি শুনতে চাই না। নেহা, বিশ্বাস। বিশ্বাস? আপনার সাথে এত পেঁচাল করার ইচ্ছা নেই। সরাসরি বলছি, আমি কে, মানে আমার মা বাবা কে? সাকিব কি করে আমার ভাই হয় বলুন? সব কিছু প্রশ্নের উত্তর আমি চাই। নিলয় অবাক হয়ে নেহার দিকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকালো। চেয়ার ছেড়ে উঠে কয়েকবার পায়চারি করে নিল সে। হাতে প্রচণ্ড ব্যথা, মনের ভিতর নেহাকে নিয়ে কত শত ভাবনা। তবুও সবকিছু স্বাভাবিক করে সে বলল, কিসব বলছো? নেহা, বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি। কাল রাতের জন্য আমাকে তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। দেখো, তোমাকে নির্যাতনের শাস্তি আমি নিজেই নিজেকে দিয়েছি। শরীরের শাস্তি আর মনের কষ্ট যদি এক হতো, তাহলে জীবনটা অনেক সহজ হতো। আপনি বলুন তাড়াতাড়ি আমার পরিচয়। আপনার সামনে আমি থাকতে চাচ্ছি না। বলা যায় না কখন যে আপনার মাঝে সেই হিংস্র পশুত্ব জেগে ওঠে, যার খোদা নারীর দেহেতে। তাড়াতাড়ি বলুন। আর ভালোবাসা নিয়ে ল্যাম আর ইউজলেস বাক্য শুনতে চাই না আমি। লজ্জাবোধে নিলয়ের মুখটা লাল হয়ে যায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নেহার সামনে এমনভাবে তাকে দাঁড়াতে হবে নিলয় তা আন্দাজও করেনি। কি থেকে কি যে হয়ে গেল। নিলয় লজ্জামাখা গলায় বলে, কি জানতে চাও? আমার মা বাবাকে, সাকিব ভাই কি করে আমার ভাই হয়? তুমি আর সাকিব ভাই হলে ভাই বোন, সৎ ভাই বোন। তোমার আসল মাকে ওনার বাবা, মানে তোমার বাবা বিয়ে করে। মানে তোমাদের বাবা এক হলেও মা আলাদা। আমার মা বাবা তাহলে কোথায়? আর আমি এখানে কেন? কেউ বেঁচে নেই, সবাইকে মারা হয়েছে। মানে মারা হয়েছে মানে? তোমার মাকে সাকিব ভাই বিষ দিয়ে মেরেছিল। আর তোমার বাবাকে, মানে ওনার বাবাকেও সাকিব নিজেই মেরেছিল বালিশ চাপা দিয়ে। তোমার নামে অনেক সম্পত্তি যশোরে পড়ে আছে। তোমার 1 বছর বয়সে যখন তোমার বাবা মা মারা যায়, তখন থেকেই তুমি তোমার খালা, মানে নিকিতা বেগমের কাছে থাকো। আর ওনাদেরকেই মা বাবা মনে করো, কিন্তু তারা তোমার খালা ও খালু হয়। সাকিব তোমার সৎ ভাই হয়। তোমার বিশ্বাস না হলে সাকিব আর তোমার খালা, মানে বর্তমান মা বাবাকে জিজ্ঞেস করো, উত্তর পাবে। নিলয় আর দাঁড়ালো না, বাইরে চলে আসে। কেন যেন নেহার সামনে নিলয় দাঁড়াতে পারছে না। কিসের একটা অপরাধ বোধ নিলয়কে তাড়া করে বেড়াচ্ছে। বাইরে অনেক লোকজন, বিয়ের আমেজ চারিদিকে। নিলয়ের আজ কোলাহল একদমই ভালো লাগছে না, তাই পুকুর পাড়ে গিয়ে বসে। গাছের নিচে এসে বসে নিলয়, ভাবতে থাকে ছবিগুলোর কথা। কে পাঠিয়েছে ছবিগুলো? এখানে এমন কে থাকবে বা আসবে যেন আমার সামনে ছবিগুলো পড়ে? নিলয় গাছের নিচে বসা। পুরো বাড়িতে বিয়ের আমেজ, কালকেই বিয়ে, কিন্তু দুটো মানুষের মধ্যে কোনো আনন্দ নেই। মানুষ দুটো হলো নেহা আর নিলয়। নিলয় একা বসে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো কে যেন তার কাঁধে হাত রেখেছে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে মাহি। নিলয়ের দিকে মুচকি এসে তাকিয়ে বলে, বুঝতে পারি। আসলে মনে হচ্ছে আপনার মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু আপনার সাথে কথা বলি, আপনার মনটা হালকা করে। বসো। নিলয় চুপচাপ আবার সামনের দিকে তাকায়। পাশে মাহি বসে আছে। নিলয়ের মাথায় আবারও অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু উত্তরগুলো ঠিক খুঁজে পাচ্ছে না। মাহি বলে, মাস্তানি না করলেই কি নয়? মানে? না মানে, সেদিন রাতে ছেলেগুলো আমার সামনেই তো আপনার মাস্তানি নিয়ে কথা বলছিল, তাই জেনেছি। তাই বলছি যে এসব কিছু কি ছাড়া যায় না? আমার কাছে মাস্তানি আর নিজের ছায়া দুটোই একই রকম। না ছাড়া যায় আর না বেঁচে থাকা যায়। চাইলেই কিন্তু অনেক কিছু হয়। বিয়ে করেছেন, নেহার কথা ভেবেও তো ছাড়তে পারেন। হুম। আমার মনে হচ্ছে আপনি ছাড়তে যাচ্ছেন, কিন্তু আপনার উপরের লোকজন ছাড়তে দিচ্ছে না, বাধা দিয়ে আপনাকে আটকাচ্ছে। মানে তুমি এত কিছু জানো কি করে? মাহি চুপ হয়ে যায়। নিলয় মাহির দিকে তাকায়। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী,
মুখটাতে পবিত্রতার প্রভাব, কিন্তু পবিত্রতা চেহারাতে থাকে না, থাকে ব্যক্তির মনে। নিলয় সেই ব্যক্তিদেরই ভালোবাসে যারা মন থেকে পবিত্রতা বজায় রাখে। কিন্তু কেন যেন মাহি মেয়েটা অন্যরকম, যেন একটা রহস্যময়ী মাইন্ড গেমার। মাহি নিলয়ের দিকে তাকিয়ে হেসে দেয়, হাসিটা শব্দ করেই শোনা যায়। নিলয় মাহির দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। মাহি বলে, না মানে বই পড়েছিলাম, কেউ যদি মাস্তানিতে একবার প্রবেশ করে তাহলে সে আর বের হতে পারে না, অনেক বাধা আসে, তাই সেটা ভেবে আপনাকে কথাটা বললাম। মাহি আর কিছু বলে না। কথাটা শেষ করে বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের পাশ থেকে উঠে চলে আসবে, তখনই নিলয় বলে, তুমি না সেদিন রাতে বলেছিলে কাজ করে খাও, বস্তিতে থাকো, তাহলে বই কখন পড়ো? মিস্টার রাফিয়ান, বই আগে পড়েছি যখন মা বাবার সাথে ভালো সময় কাটাতাম। ও, মাহি চলে যায়। নিলয় বসে মাহি চলে যাবার দিকে তাকিয়ে আছে। কেমন যেন গোলমেলে লাগছে। নিলয়ের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখে সাফিনের ফোন। নিলয় খানিকটা অবাক হয়, সাফিন তাকে কখনো ফোন করে না। সাফিনের সাথে নিলয়ের তেমন কথাও হয় না ঠিকভাবে। সাফিনের ফোন রিসিভ করে নিলয়। নিলাই, তোর সাকিব ভাইকে কিন্তু আমি মেরে দিব। কি সব ছবি দেখিয়ে বলছে আমি করেছি নাকি এসব, ওকে বোঝা। তুই সাকিব ভাইকে মারতে পারবি? কঠিন, তবে ব্যাপার না। যদি তুই আগে মরিস তাহলে? কে মারবে নিলয়? কে আছে আমাকে মারবে? ভুলে গেছিস কে তোর সাথে কথা বলছে? সাফিন ফোন কেটে দেয়। সাফিন অনেক কিছুই ভাবছে। একদিকে সাকিব যদি মন্ত্রী হয় তবে নিলয় আরও শক্তিশালী হবে। তবে সাফিন জেনে গিয়েছে সাকিব ভাইয়ের সাথে নিলয়ের তেমন ভালো সম্পর্ক নেই। আর সাফিনও নিলয়ের সাথে থেকে কম না। যদি সাফিন নিলয়কে মারতে পারে তবে সাকিব ভাইয়ের সাথে সাফিনের ভালো একটা সম্পর্ক হবে। আর সাফিনের দিয়ে সাকিব ভাই আরও সহজভাবে অনেক কাজ করে দিতে পারবে। কিন্তু সাকিবের মতো সাফিনও জানে নিলয় একা থাকলেও তাকে মারা অসম্ভব, কারণ নিলয় কখন কি প্ল্যান করে কেবল সেই বলতে পারে। আর এই কারণে নিলয় রাফি খানের সবার থেকে এগিয়ে। বিয়ে শেষ, নিলয়ের এখন শহরের বাড়িতে চলে এসেছে। নেহার মা বাবা মানে নিকিতা বেগম আর হাসিম সাহেব নেহাকে দেখতে এসেছে। নেহা এই কদিনে নিলয়ের সাথে কোনো কথা বলেনি, কেবল নেহার থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে। কিন্তু এক ছাদের নিচে থাকা দূরে কি চাইলেও থাকা যায়? নিকিতা বেগম নেহার রুমে প্রবেশ করেন। নেহা চুপচাপ নিজের রুমেই বসে আছে। নিকিতা বেগমকে দেখে নেহা মুচকি হাসল। কেমন আছিস মা? ভালোই, কেমন আর থাকবো, জীবনটা রাখার জন্য আমাকে এখানে পাঠিয়েছ। অবশ্যই এতে তোমাদের কোনো দোষ নেই, সব কিছুই আমার দোষ। এখনও রেগে আছিস? রাগের কারণে মাকে ভুলে গেছিস? একবারও তো দেখতে গেলি না। সত্যি যদি মা হতে তবে যেতাম, আর যদি আমি তোমাদের মেয়ে হতাম তাহলে এমন লোকটার হাতে আমাকে তুলে দিতে পারতে না? কি বলছিস এসব নেহা? আমাকে আগেই বলতে পারতে আমাকে তাড়ানোর জন্য এমন কাজ করবে, আমি নিজেই চলে যেতাম। আজ নিজের মেয়ে না বলে এমনটা করলে? কি বলছিস নেহা? কিছু বুঝতে পারছি না। নাকি বুঝেও না বোঝার ভান করছো? কি হয়েছে বলবি তো নাকি? তোর কথা রাগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমাদের সত্যি মেয়ে না, আমাকে কোনোদিন কেন বলোনি এসব কথা? আমি জানি তুমি আমার খালা, আমার থেকে সব কেন লুকিয়েছিলে? নিকিতা বেগম চুপ হয়ে গেল। কি বলবে উনি ঠিক বুঝতে লাগলেন। নেহার থেকে তারা লুকাতে চায়নি সবটা। তবে নেহার মনে যদি এমন নিয়ে কষ্ট তৈরি হতো বা নেহা যদি হারিয়ে যেত, সে ভয়ে সবসময় কাজ করতো নিকিতা বেগমের মনে। এই জন্য হয়তো তিনি নেহাকে কখনো কোনোদিন কিচ্ছু বলেনি। নিকিতা বেগম তবুও একগাল হাসি দিয়ে বললেন, দূর পাগলি মেয়ে, তুই তো আমাদের মেয়ে। না মা, আমাকে আজ সত্যি কথাটা বলো। আমাকে আর তোমরা কেউ মিথ্যে বলো না। সবাই আমাকে মিথ্যে বলে, নিলয় ভালোবাসা নিয়ে আর তুমি সম্পর্ক নিয়ে। আর না, নিকিতা বেগমের দিকে নেহা তাকিয়ে আছে। নেহা যে রেগে যাচ্ছে সেটা তিনি ভালো করেই বুঝতে পারছেন। তবে তিনি আর চুপ থাকলেন না, নেহাকে সব সত্যি বললেন। তোর মা ছিল আমার বড় বোন, আমরা 1 বছরের ছোট বড়। আবার আমাদের বিয়েও একই মাসে হয়। সাকিবের বাবা প্রভাবশালী ছিল, তোর মার সাথে সাকিবের বাবার সম্পর্ক গড়ে ওঠে।
আমরা বারণ করতাম যেন না মিশে, কিন্তু কি আর হবে, যা হবার তাই হয়েছিল। তোর মা আর ফোন করে একদিন বলে সাকিবের বাবাকে বিয়ে করে ফেলেছে। আমরা আর কি করব, মেনে নিয়েছিলাম। তারপর তুই হয়েছিলি। সাকিবের মায়ের সাথে তোর মায়ের সম্পর্ক খারাপ হচ্ছিল, হবে নাই বা কেন? সাকিবের মায়ের অমতেই তোর বাবা তোর মাকে বিয়ে করে। এর ফলস্বরূপ তোর মাকে মরতে হয়, তোর বাবাকেও মরতে হয়। কোথায় যাবি তুই? কে দেখবে? খুনির কাছে। তোকে রাখবে কে? এই জন্য নিয়ে চলে আসি তোকে আমাদের কাছে, তারপর শহরে চলে আসি সব কিছু ছেড়ে। তোর যেন নতুন পরিচিতি হয় একটা। নেহা বেশ কিছুক্ষণ নিকিতা বেগমের দিকে তাকিয়ে রইল, মনোযোগ দিয়েই কথাগুলো শুনছিল সে। বেশ কিছু সময় পর নেহা বলে, এতদিন কেন বলোনি তোমরা? আর সাকিবকে তুমি জানো না? সে কোথায় থাকে জানো না? আসলে সাকিবকে আমরা দেখিনি কোনো দিনও। তোর মাকে যখন তোর বাবা, মানে সাকিবের বাবা বিয়ে করে, তখন তোর মায়ের সাথে মা বাবার যোগাযোগ নষ্ট হয়েছে। তবে শুনেছিলাম তোর বাবা আগে একটা বউ ছিল, আর তার একটা ছেলেও ছিল, কিন্তু সে কীরকম দেখতে জানি না। কেন, তুই দেখেছিস তাকে? তোর মায়ের সাথে কথা হয়েছে মাঝে মাঝে। আগের ঘরে ছেলেও কথা বলতো। আমার মাকে ওই সাকিব মেরে ফেলেছিল, আর বাবাকেও মেরেছে সে। সাকিবের সাথে তো আমি দেখা করবই। না না মা, তোর দেখা করতে হবে না। যা হয়েছে ওসব বাদ দে। এখন তোর সংসার হয়েছে, সেসব নিয়ে থাক। সাকিবের সাথে তো আমার বোঝাপড়া আছে, কিন্তু তুমি এটাও জানো না, নিলয়েরও কেউ নেই। সেও এই পরিবারের পালিত সন্তান, মানে নিলয় নিজেই পরিবারকে পালন করে। কি বলছিস এসব? আচ্ছা, এখন তুই রেস্ট নে, সবটা পরে শুনবো। নিকিতা বেগম চলে যায়। তারপর নেহা গম্ভীর হয়ে বসে আছে। সাকিবকে নেহার খুব দেখতে ইচ্ছে করছে। কিসের একটা চাপা রাগ নেহার মধ্যে বারবার এসে কড়া নেড়ে যাচ্ছে, যেন বারবার মনে হচ্ছে সে সাকিবকে মারলেই তার সব রাগ ঠিক হবে। নেহা বিছানায় বসে এইসবই ভাবছে, ঠিক তখনই অর্ক এসে হাজির। কিছু না অর্ক ভাইয়া। আচ্ছা অর্ক ভাই, আমাকে সাকিব ভাইয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেবেন? অর্ক নেহার দিকে পুরো কুঁচকে তাকায়। সাকিব ভাইয়ের সাথে নেহা কেন দেখা করবে সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন অর্কের মাথার মধ্যে চলে আসে। কোনটা রেখে কোনটা সে বলবে ভাবেতে থাকে, তাই নেহাকে সহজ প্রশ্ন করে। না এমনি। আচ্ছা থাকা লাগবে না, আমি নিজেই খুঁজে নিব। নেহা রুম থেকে বের হয়ে যায়। কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন যেন একঘেয়েমি তার কাছে। এইভাবে কয়েকদিন কেটে যায়। নিলয়ের সাথে নেহার সম্পর্ক আরো খারাপের দিকে যাচ্ছে। নেহা নিলয়ের সাথে এখনো আসা অবধি একটা কথাও বলেনি, আর এদিকে মাহি নিলয়ের সাথে মিশতে যাচ্ছে। নেহাটা দেখছে, তবুও নিলয়কে সে কিচ্ছু বলেনি। রাত 3টে বাজে, নিলয় এখনো ফেরেনি। নেহা রূপের মধ্যে পায়চারি করছে। নিলয়ের কোনো জিনিস নেহা এখনো ঠিকঠাকভাবে টাচ করেনি। নিলয় রোজ এসে টেবিলে বসে কিছু একটা লেখে, তারপর ড্রয়ারে তা তালা মেরে রেখে দেয়। নেহা চেয়ারে বসে যায়, টেবিলে কিছু বই রাখা। নেহা বইগুলো মেলতে থাকে। হঠাৎ একটা ছোট নোটবুক দেখতে পায়। নেহা নোটবুক হাতে নিল। প্রথম পাতায় সাকিব ভাই লেখা, নিচে নাম্বার সহ বাড়ির ঠিকানা, এমনকি অনেক তথ্যই লেখা আছে। নেহা বাড়ির ঠিকানা জেনে নেয়। তারপর সকালে নেহা একাই প্রথমবার বাসা থেকে বের হয়। নেহা সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে। কলিং বেল বাজিয়েছে, কিছু সময় হলো দাঁড়িয়ে আছে সে। ভেতর থেকে কেউ একজন যেন দরজা খুলতে আসলো। নেহা সেদিকে তাকিয়েই আছে। দরজা খুলতেই ওপাশে নেহা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখটা চেনা চেনা লাগছে। টিভিতে, খবরের কাগজে অনেকবার দেখেছে। এটাই সাকিব। আর সাকিব নেহাকে এত সকালে নিজের বাড়িতে দেখে অবাক চোখে তাকায় নেহার দিকে। নেহা কিছু বলতে যাবে, তার আগেই সাকিব ভাই বলে, হ্যাঁ, তুমি এখানে? কি ব্যাপার? সাকিব ভাইয়ের মুখে পৈশাচিক এক হাসি। নেহাকে মারার জন্য সে অনেক কিছুই করেছে, অথচ নেহাকে ঠিক সঠিকভাবে নাগালে পায়নি। আর আজ হুট করে নেহা তার সামনে কেমন যেন ছিপ ফেলে বড় মাছ তোলার মতো অপেক্ষা।
কিন্তু এখন যেন মাছ নিজেই অল্প পানিতে এসে ধরা দিয়েছে। নেহা সাকিবের দিকে তাকিয়ে বলে। আমি। ভিতরে আসো। নেহা ভিতরে প্রবেশ করে, সোফাতে বসতেই বলে, সাকিব ভাই কোথায় যেন যায়। নেহা সোফায় বসে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। একটা দেয়ালে একটি ছবি টানানো, ছবিতে 3জন মানুষ, একজন মহিলা, একজন লোক আর একজন বাচ্চা। মহিলাটার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ওনার মুখে ছুরি ফোটানো মতো চিহ্ন আঁকা, যেন টপ টপ করে রক্ত পড়ছে এরকম। তবে সেই ছবিটার কিছুটা পাশে আরো একটি প্রেম, সেখানে নিলয় আর সাকিব ভাই দুজনে দাঁড়িয়ে আছে। নেহা আবারও প্রথম প্রেমটার দিকে তাকায়, ছুরি লাগানো লোকটার মুখের দিকে তাকায় নেহা। নেহার মুখের সাথে অনেকখানি মিল আছে লোকটার মুখের গড়ন। নেহা যতবার আয়নাতে নিজেকে দেখেছে যেমন লাগে তেমনই এই ছবিটাতে থাকা লোকটার মুখের সাথে প্রায় মিল। নেহা বসা থেকে উঠে ছবিগুলো দেখতে যে দাঁড়ালো, সেই ছবিটা ধরতে যাবে তখনই শুনতে পেল, না না, একদমই ধরবে না। আর কি দেখছো ছবিটাতে? এই মহিলার দিকে তাকানোর অধিকার তোমার নেই। তুমি তাকাবে পাশে যে লোকটা বুকে তুমি ছুরি মারো ওই লোকটার দিকে। কেন? উনি আমাদের বাবা, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। মানে ওই লোকটাই কি আমার বাবা? হুম। নেহা বেশ কিছুক্ষণ ওর বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। এর জন্যই ওর মুখের সাথে অনেকটা মিল যাচ্ছে। আবার সাকিবের মুখের সাথেও লোকটার চেহারার কিছুটা মিল দেখা যায়। নেহা তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে বেয়ে পানি পড়তে লাগলো সে বুঝতেই পারেনি। সাকিব ভাই বলে, ভাবছো লোকটার বুক কেন ছুরি মারা? কারণ আমি লোকটাকে সহ্য করতে পারি না, কিন্তু তাকে ছবি থেকেও বাদ দিতে পারিনি। মায়ের সাথে এমনভাবে তোলা যদি ওনাকে বাদ দিই তবে আমিও ওনার পাশে পড়ে যাব। অবশ্য এই ফ্রেমে উনি আছে, ভালোই লাগে। উনাকে রাগ দেখাতে পারি, উনার সাথে কথা বলি, ঝগড়া করি, তাই ওনার বুকে ছুরি লাগার চিহ্ন করে রেখেছি, যাতে রাগ কমে। কেন করলেন আপনি এসব? কারণ লোকটার জন্য আমার মা মারা গিয়েছে। তবে লোকটার থেকে মায়ের দোষ বেশি ছিল। কেন তিনি এসেছিল আমাদের জীবনে? তিনি এসেই সব কিছু নষ্ট করে দিয়েছিল। ভালোই তো দিন চাইছিলাম আমাদের। তাতে আমার দোষ কি? কেন আমার কষ্ট পেতে হচ্ছে? কেন আমার মা বাবাকে মরতে হয়েছে? আমাকে কেন অন্যের বাড়িতে বড় হতে হয়েছে? দোষ তোমার মা, তোমার বা আমার কারো না। দোষ আমাদের ভাগ্যের। আর ভাগ্যের জন্যই ওরা মারা গেছে। আর তুমিও মরবে। মানে? হা হা হা। মানে কিছু না। আসো বসে কথা বলি। তুমি তো আবার পরে নও, সৎ হলেও তো বোন তুমি। আসো, তোমার সাথে কিছুটা সময় কথা বলা যাক। আপনি একটা সাইকো। হা 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 হা। হুম। সাকিব ভাইয়ের চোখে মুখে এক পৈশাচিক আনন্দ জ্বলজ্বল করছে। নিয়ে আর কিছু না ভেবে সোফাতে গিয়ে বসে। সাথে সাথে একটি কাজের ছেলে এসে চা বিস্কুট দিয়ে যায়। নেহা সাকিব ভাইয়ের দিকে রাগ, প্রতিহিংসা আর ঘৃণা দৃষ্টিতে তাকালো। আর সাকিবও নেহার দিকে একই রকম দৃষ্টিতে তাকায়। দুজন ভাই বোন হলেও দুজনের মনে প্রতিহিংসার এক বিষাক্ত অন্ধকার ভর করেছে একে অপরের জন্য। নেহার মনে সাকিব ভাইয়ের প্রতি রাগ, তার মা বাবাকে সাকিব মেরেছে। আর এদিকে সাকিব ভাইয়ের নেহার প্রতি রাগ হলো তার মায়ের জন্য। তার মাও তার সুন্দর জীবনের সবকিছু হারিয়ে গেছে। নেহা, জানো তোমার মাকে আমি মেরেছিলাম? হুম। জানো কে বলেছে? নিলয়। নিলয় বলেছে? বাহ, আমাদের রাফিয়ান তো এখন অনেক কিছুই করেছে। বউকে সব কথা বলছে, গুড। তা তোমাকে ভালোবাসে তো? জানি না, আমি চলে যাচ্ছি। আমার আপনাকে এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। হা 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 হা। রাগ লাগছে, রাগ হবেই তো। আমারও হয়। আমাকে মারতে ইচ্ছে করেছে তাই না? আমারও ইচ্ছে হয় তোমাকে মারি, কিন্তু তোমাকে আমি মারবো না নেহা। তোমাকে মারবে তোমার কাছের কেউ। মানে কি সব বলছেন আপনি? আপনি কি পাগল? সাকিব ভাই চায়ের কাপটা ফ্লোরে ছুঁড়ে মারে। বসা থেকে উঠে নেহার দিকে এগিয়ে আসে। এসেই ডান হাত দিয়ে নেহার গাল 2 আঙুল দিয়ে টিপ করে চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, আমি পাগল। আমি একটা সাইকো। আমার রাগ হলে মাথা ঠিক থাকে না। তোকে অনেক আগেই মারা উচিত ছিল। যেদিন তোর মাকে বিষ বিষ খেয়ে মেরেছিলাম, কিন্তু তুই বাচ্চা ছিলি বলে তোকে বাঁচিয়ে রাখিয়েছি। চাইলে এখনই তোকে মারতে পারি, কিন্তু এই সাকিব তোকে মারবে না।
মারলে আমি কোনো মজা পাবো না, শান্তি হবে না একটুও। তোকে এমন একজনকে দিয়ে মারাবো যাতে তুই কষ্ট পাবি, সেও কষ্ট পাবে, আর আমি তা দেখে শান্তি পাবো। তোর জন্য, তোর মায়ের জন্য আমার মা মারা গিয়েছে। হয় তোকে মারবো, হয়তো তোর কাছের মানুষকে মেরে তোকে সারা জীবন কষ্টের মধ্যে রাখবো। সাকিব ভাই কথাগুলো বলে নেহার গাল ছেড়ে দেয়। টি টেবিলটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে দূরে। নেহার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। দুই পাশে এমনভাবে জোরে টিপ রেখেছিল নেহা নিঃশ্বাসও ঠিকভাবে নিতে পারছিল না। নেহা হাঁপাতে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে অনবরত। একদিকে নিলয়ের নির্যাতন, অন্যদিকে সাকিব যে কিনা তার ভাই, সেও তাকে মারতে চায়। নেহা আর কিছুই ভাবতে পারে না। কাঁদতে কাঁদতে সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হলো। নেহা মেন গেট পার হতেই দেখে নিলয় সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বোকার মতো তাকায় নেহার দিকে, কারণ নেহা কাউকে না জানিয়ে সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে। আর নিলয় দেখে নেহা কাঁদছে, মুখটা লাল হয়ে আছে। নেহা, নিলয় ডাক দেয়, কিন্তু নিলয়ের ডাক নেহা কোনো উত্তর না দিয়েই চলে যায়। নিলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। আর রাগটা সাকিব ভাইয়ের প্রতি। নেহার গাল লাল হবার কারণটা সাকিব। নিলয় আর সাকিব ভাইয়ের সাথে দেখা করে না, চলে যায় সেখান থেকে। রাত প্রায় 12টা বাজে। নেহা ব্যালকনিতে বসে আছে। নিলয় রুমে চেয়ারে নিয়ে বসে। নেহার দিকে তাকালো একবার, তারপর চোখ সরিয়ে নিয়ে চেয়ারে হেলান দিয়ে অনেক কিছুই একা একা বলে যাচ্ছে নেহাকে। নেহা আর কতবার বলবো তোমাকে, আমি সেদিন যা করেছি তা অন্যায় ছিল। তোমার মতকে আমি প্রাধান্য দিইনি, কিন্তু বিশ্বাস করো নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমাকে খুব বেশি ভালোবাসতে হবে না তোমার, আমাকে সামান্য ভালোবেসো কিংবা কেয়ার নিও, তাতেই হবে। নিলয় একা একা অনেক কিছুই বলে চলেছে। নেহা বাইরে তাকিয়ে আছে। আর আকাশের মনটা অনেকটা খারাপ। বৃষ্টি শুরু হয়েছে কিছুটা সময় আগে, থামার কোনো নামই নেই। নিলয় বকবক করতে করতে হঠাৎ শুনতে পায় কলিং বেলের আওয়াজ। নিলয় চুপচাপ দরজা খুলে দেখে অর্ক দাঁড়িয়ে। কিছু বলবি? না মানে ভাইয়া, এটা তোমাকে দারোয়ান চাষা দিতে বললো। উনি একটু আগে এটা পেয়েছি, বলেছে কে যেন কালো পোশাক পরি মুখ ঢেকে এটা দিয়ে গেছি, আর দেওয়ার সময় তোমার কথা বলতেই দিতে বলেছি, তাই আমি নিয়ে এলাম। আচ্ছা। নিলয় দেখে একটা খাম, সেদিনের মতোই খাম, একই রঙের, একই রকম কাগজে মোড়ানো খাম। নিলয় চেয়ারে গিয়ে বসে খামটা ছিঁড়ে দেখে সেইখানে একটা কাগজ। বোঝাই যাচ্ছে এটা একটা ছোট চিঠি হবে। নিলয় কাগজের ভাঁজ খুলে। মিস্টার রাফিয়ান, সেদিনের ছবিগুলো দেখে অবাক হয়েছিলেন না? অবাক হবেই বা না কেন? সারা জীবন তো আর রাফিয়ানের জীবন চলবে না, তাই না? পুলিশ তো তোমার পিছনে পড়েই আছে, কিন্তু সাহস আর প্রমাণের অভাবে তোমাকে কেউ ধরতেই পারে না। অবশ্য শুধু তোমাকে না, সাকিব, রাফিন আর তুমি, তোমাদের তো পুলিশ ছুঁতেই পারে না। আমি কিন্তু পুলিশ নয়, আমি চোর। কেমন চোর জানো? অপরাধীদের গোপনীয়তা চুরি করে। আমি সিআইডি অফিসারের কোনো একজন। এখন প্রশ্ন হচ্ছে, সব প্রমাণ থাকতেও কেন তোমাকে বলছি না? মিস্টার রাফিয়ান, ইউ আর এ মাইন্ড গেমার, তাই তোমার সাথে একটু খেলা করতে ভালো লাগবে, তাই না? কি হয়, তোমার সাথে মাইন্ডের দাবা খেলতে চাই। অপেক্ষায় আছি তোমার রাজাকে খাওয়ার। নিলয় ঠিকঠাক ভাবে ভাঁজ করে আগের মতো খামে রেখে দেয়। খামটা টেবিলের ওপর রেখে একটা সিগারেট জ্বালায়। চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই, শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে চলেছে নিলয়। ঠিক তখনই নিলয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে সাকিব ভাইয়ের ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে সাকিব ভাই বলে, নিলয়, প্লিজ আমার সাথে দেখা করো, এখনই দেখা করো। ওই জায়গাতে, যে জায়গাতে আমি আর তুমি একদিন রাতে দেখা করেছিলাম, প্লিজ দেখা করো নিলয়। আজ খুব বিপদ হতে যাচ্ছে আমার। নিলয় ফোনটা কেটে দেয়, আরও একটি সিগারেট জ্বালায়। কয়েকটা দিয়ে জানলা দিয়ে ফেলে দেয় ও। তারপর বড় রেনকোট পরে নিল। পায়ের বুটের সাথে দুই পায়ে দুটো পিস্তল গুজে নিল। আরও একটি কোমরে গুজে নেহার পাশে গিয়ে দাঁড়ালো। নেহা বাইরে তাকিয়ে আছে, এখনো নেহা কাঁদছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। নিলয় বলে, নেহা, কিছু আর বলার নেই। কেউ যদি ভেবেই নেয় অন্য মানুষকে বিশ্বাস করব না কখনো, তাহলে সেই মানুষটা যতই সত্যি বলুক না কেন, তাকে বিশ্বাস করানো যায় না। যেমন তুমি আমাকে বিশ্বাস করো না, করতে হবে না বিশ্বাস। তুমি সুন্দর, তোমার মাঝে নারীত্বের সব রকম সৌন্দর্য বিদ্যমান। তোমাকে যে কোনো ছেলে চাইবে,
তবে এই নিলয়ের মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তোমার প্রতি ভালোবাসা আমার বিশাল, যার গভীরতায় তুমি নিজেই হারিয়ে যেতে পারতে সহসায়। ভালো থাকো। তোমার শেষ ইচ্ছেটা হয়তো পূরণও হতে পারে বা হতে যাচ্ছে। আমার শেষ ইচ্ছে মানে? রাফিয়ানের মৃত্যু। নিলয় আর কিছু বলে না। নেহার মুখের দিকে এক তাকিয়ে কিছুটা সময় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর সোজা রুম থেকে বের হয়। পকেট থেকে ফোন বের করে মাসুমদের কল দেয়। যখন মেন গেট খুলে নিলয় আসবে তখন এসে শুনতে পায় ভাইয়া আমি আসবো। নিলয় পুড়ে তাকায়, দেখে অর্ক দাঁড়িয়ে আছে। নিলয় মাথা চাকিয়ে না বলে, তারপর অর্কর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, বাড়িতে থাকো, আমি গেলাম। সব কিছু খেয়াল রাখিস। নিলয় আর দাঁড়ালো না, সে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করে গন্তব্য দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় তার গাড়িটা ব্রেক করে কয়েক মিটার দূরেই সাকিব ভাইয়ের গাড়ির সামনে। পিচঢালা রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আকাশে কালো মেঘ জমলেও বৃষ্টি ছড়াছড়ি। বৃষ্টির ভেতরে এমনভাবে নিলয়কে ডাকাটা অবাক লাগলেও নিলয় ঠিকই চলে এসেছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায় সাকিব ভাইয়ের দিকে। হঠাৎ একটি সাইলেন্সার লাগানো স্পায়ার গুলি নিলয়ের প্রায় গা ঘেঁষে চলে যায়। গুলিটা নিলয়ের গাড়িতে যেয়ে লাগে। থুম করে ওঠে একটা শব্দটা বিশাল হয়। নিলয় পিছনে ঘুরে তাকায়। সোজা হয়ে একটু শব্দ করে হাসলো, কারণ নিলয় আগেই বুঝতে গিয়েছিল আজ কিছু একটা হতে যাচ্ছে। তবুও শান্তভাবে নিলয় সাকিব ভাইয়ের দিকে এগিয়ে যায়। বৃষ্টির ফোঁটা আরও তীব্র হতে থাকে। নিলয় খুব কাছে গিয়ে রাস্তায় বসে পড়ে। পিচঢালা খোলা রাস্তার উপর বসেছে। সাকিব ভাইয়ের হাতে ড্রিঙ্কসের বোতল কয়েক ঢোক গলায় ঠেলে নিল। সাইকো ভঙ্গিতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, নিলয়, আমার রাফিয়ান। বাইরে সরি, তোকে বাঁচাতে পারছি না। তোকে ডাকা হয়েছে, তোকে মারবো তাই। প্লিজ আমাকে মাফ করে দে। ভাই, আমি জানি তুমি আমাকে আজ মারবে, আর এটাও জানি তোমার সাথে সাফিন এসেছে। স্নাইপারের গুলি যখনই পাশে দিয়ে গেছে তখনই বুঝেছিলাম। তবে এটা জানো না তুমি নিলয়কে মারতে পারবে না। সাকিব ভাই নিলয়ের কথায় হকচকিয়ে ওঠে। নিলয় জানে তাকে আজ মারা হবে, তবুও সে শান্ত ভঙ্গিতে বসে আছে। আবার স্বইচ্ছায় মরতেও এসেছে। নিলয় অদ্ভুত। কিন্তু সাকিব সাফিনের উপর ভরসা করে ফেলেছে। সে নিলয়কে সরাতে চায়, তা না হলে নেহাকে মারা যাবে না। আর নেহা না মরলে সাকিবের শান্তি নেই। সাকিব বলে, আগামী কয়েক মাস পরে নির্বাচন। তুই সারা সামনের কারো চোখ তুলে কথা বলার মতো কেউই নেই নিলয়। তুই মাস্তানে ছেড়ে দিচ্ছিস। আবার ওই ছবিগুলো আছে তোর কাছে। আমার মন বলছে এসব তোর কোনো এক মাইন্ড গেম হবে। তোকে মাস্তানে ছাড়তে দিচ্ছি না বলে ব্ল্যাকমেল গেমটা খেলবি। নেহাকে মারতে বলেছি বলে এসব তুই করেছিস নিলয়, তাই না? ভাই, নিলয় মাস্তানিতে কখনো বেইমানি করে না। নিলয় চাইলে অন্যের জন্য জীবনও দিতে পারে, কিন্তু কারোর সাথে বিশ্বাস নিয়ে মাইন্ড গেম খেলতে পারে না। পারে যখন সে নিজেই নিলয়কে মারতে চায় তখন। আমি তোমার সাথে বহু বছর ধরে আছি, বিশ্বাসটা হারিয়ে ফেললে? আমার বিশ্বাস হয় না। সব কিছুর জন্য তুই দায়ী। আমার তা মনে হচ্ছে। এত কিছু জানি না, আজ কিছু একটা হবে। সাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা আরো তীব্র থেকে তীব্র হতে থাকে। মাঝে মাঝে প্রচণ্ড রকম বিদ্যুৎ ঝলকানির শব্দ। সাকিব ভাইয়ের সাথে নিলয়ও উঠে দাঁড়ায়। তখনই শট করে একটা গুলি চলার শব্দ। গুলিটা নিলয়ের হাতে এসে লাগে। নিলয় কয়েক হাত পিছিয়ে যায়। কোমর থেকে পিস্তল বের করতেই সাকিবের সামনে শাফিন সহ আরো কয়েকজন লোক চলে আসে। নিলয় একটা গুলি চালায়, কিন্তু গুলিটা হাওয়াতে মিলিয়ে যায়। সাফিন বলে, বলেছিলাম না নিলয়, সময় বুঝে আমিও খেলা দেখাবো। সাথে কয়েকজন লোক আর পিছনে পাওয়ার থাকলে কুকুর ও বাঘের পায়ে কামড় দিতে আসে। আমাকে কুকুর বললি? কুকুর তো কুকুরই হয়, বলার কি আছে। সাফিনের সাথে সাথেই হাত থেকে পিস্তলটি নিলয়ের দিকে তাক করে ট্রিগার চাপ দিতে যাবে। তখন সাফিন সহ সাকিব খেয়াল করে সাইলেন্সার লাগালো স্পায়ের গুলি সাফিনের সবচাইতে কাছের লোক আমানের কপালে গিয়ে লাগে। আমার সাথে সাথে নিচে পড়ে যায়। সবার চোখে মুখে ভয়ের ছাপ। এরপর ঘুরে পাশে তাকাতেই আরও কয়েকজন মাটিতে পড়ে যায়। পরপর কয়েকটা গুলি শা করে শব্দ করে সাফিনের সাথে থাকা সব লোককে মাটিতে গড়িয়ে ফেলে। কেবল দাঁড়িয়ে থাকে সাফিন আর সাকিব। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে। ওরা দুজন দেখে তিনজন ছেলে নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। সাকিব সবাইকে খুব ভালো করেই চেনে।
মাসুম, সিয়াম আর রিয়াজ। সাকিব ওদের দেখে বলে ওঠে, ওরে শালা, মনেই ছিল না তোরও গ্যাং আছে। কি বোকা আমি। সব কিছু বুঝেই তোরে মারা উচিত ছিল নিলয়, বাট প্ল্যান একটু ভুল হয়েছে, এই কারণেই বিপদ। আচ্ছা যা, তোকে আজ ছেড়ে দিলাম। ভাই, সিংহের সামনে শিয়াল দাঁড়িয়ে সিংহকে বলে ছেড়ে দিলাম, হাসি পাচ্ছে। ভাই, নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, তোমাকেও আজ বাঁচিয়ে রাখবে না। আফসোস হচ্ছে একটাই, তোমার মৃত্যুতে কেউ কাঁদবে না, কান্না করার মতোও কেউ নেই। কথাটা বলে নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেবে, তখনই অবাক করার একটা বিষয় ঘটে। কেবল নিলয় শুনতে পায় ভাইয়া ডাক। ডান পাশে তাকিয়ে দেখে মাসুম নিচে পড়ে যাচ্ছে, মাথার পিছনে রক্ত। মাসুমকে ধরতে যাবে, তখনই দেখে বাম পাশে থাকা সিয়াম আর রিয়াজও মাটিতে পড়ে যাচ্ছে। নিলয় ওদের তিনজনকে আঁকড়ে ধরে, হাবাক চোখে তাকায় ওদের দিকে। জোরে ডেকে ওঠেও, কিন্তু কিছু বোঝার ওঠার আগেই তিনজনই ঘুমের দেশে পাড়ি দেয়, যেখান থেকে আর কেউ ফেরে না। নিলয় স্পষ্ট বুঝে গেছে ওদের পেছন থেকে কেউ একজন গুলি করেছে। নিলয় উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। গাড়ির আলোয় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখে একটাও দেখা যাচ্ছে না, মাথায় বড় ঝোলানো টুপি পরা, যা নিলয়ের লোকেরা পরে থাকে। নিলয় চমকে ওঠে, হাতে থাকা পিস্তলটি তাক করে চালাবে, তখনই আরও একটি গুলি নিলয়ের পায়ে এসে লাগে, যা পিছন থেকে সাফিন করে। নিলয় মাটিতে বসে পড়ে। আগন্তুক লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে নিলয়ের দিকে। এদিকে সাকিব আর সাফিন নিলয়ের সামনে এসে দাঁড়ায়। সাকিব জোরে হেসে দেয়। ভাই, তোকে বলেছিলাম না সাকিবের প্ল্যান কখনো মিস হয় না। তোর সাথে মাইন্ড গেম না খেলতে পারলে কি হয় বল। তোর থেকেই সব কিছু শেখা রে। ওই নিয়ে আয় ওকে। নিলয়ের খুব ইচ্ছে যেন নিলয়কে তার সামনেই মারি। নিলয় দেখে কয়েকজন ছেলের সামনে গাড়ি থেকে আরও একজন প্রায় টেনেই নিয়ে আসছে, মুখে কালো কাপড় বাঁধা, হাত দুটো বাঁধা আছে। কোনো কথা শোনা যাচ্ছে না, কেবল বেশ জোরেই শোনা যাচ্ছে কারো গোঙানির আওয়াজ। কাপড় দেখে নিলয় শিওর এটা একটা মেয়ে। নিলয় ঠিক কয়েক হাত দূরে মেয়েটাকে দাঁড় করানো হয়। নিলয় সাকিব ভাইয়ের দিকে তাকায়। সাকিব নিলয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। এক নিমেষে নিলয়ের সব জোরাজুরি শেষ হয়ে গেছে যেন। সাকিব ভাই বলে, ওর মুখ দেখে কাপড়টা খোল, দেখা আমাদের রাফিয়ান কিং এর কাছের মানুষটাকে। মেয়েটার মুখ থেকে কাপড় সরানো হয়। নিলয় অবাক হয়েই তাকিয়ে আছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নেহা। নেহাও বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়কে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে সে কখনো আশা করেনি। নেহা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। নেহা নিলয়ের চলে যাওয়ার দিকে যখন তাকিয়েছিল, তখন সে বাড়ি থেকে বের হয়। নেহার ভালোই লাগছিল না। মা বাবার কথা মনে হচ্ছিল। বাইরে উঠানে এসে দাঁড়ায়। নিলয়ের এই বাড়িতে কারোর আসার সাহস নেই, কিন্তু তবুও একদল ছেলে এসে চুপির সাথে নেহার মুখে কাপড় বেঁধে দেয়, তারপর সেখান থেকে নিয়ে চলে আসে। নিলয়, খুশি তো? তুই তো চেয়েছিলি নেহার সামনে তোকে মারতে। তোর আশা পূরণ হয়ে গেছে। তবে আফসোস, তোর মৃত্যুর খুশিটা নেহা বেশিক্ষণ উদযাপন করতে পারবে না। তাকেও যে মরতে হবে। আর কে মারবে জানিস? দাবার গুটি, সেই মাইন্ড গেমার। নিলয় একটু ঘুরে তাকালো। একজন মুখে কালো মাস্ক আর তার মাথায় হুড তোলা টুপি পরে দাঁড়িয়ে আছে, ডান হাতে স্পায়ার গান। নিলয়ের মতোই পোশাক। নিলয় ভালো করেই বুঝে গিয়েছে এটা তারই লোক, কারণ নিলয়ের কাছে সবকিছুই পরিচিত। অচেনা ব্যক্তির পোশাক, স্নাইপার, গান চালানো, দাঁড়ানো, সবকিছু নিলয়ের চেনা, কিন্তু কে হতে পারে? আর নেহা এখানে কিভাবে এলো? নেহাকে দেখে রাখার জন্য অর্ককে বলে এসেছিল বাড়িতে থাকতে, তবে কি অর্ককে মেরে নেহাকে তুলে এনেছে? নিলয়ের মনে অর্কের জন্য কষ্ট জমা শুরু হয়ে যায়। নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো অর্ককে। অর্ক ছাড়া কেউ তাকে বুঝতো না। অর্ক তার জন্যই মরেছে। অর্কের কথা ভাবতেই নিলয় কেঁদে ওঠে, তবুও মিনমিনে গলায় বলে, নেহাকে ছেড়ে দে তোরা, আমাকে মেরে ফেল। নেহাকে কেউ কিছু বলিস না। ও, মেন খেলা তো নেহার জন্যই ছিল। মাঝখানে তুই নেহার জন্য সব ছেড়ে দিতে চেয়েছিস। আফসোস হয় তোর জন্য, বুঝলি? তুই যাকে এত বেশি ভালোবাসা দিয়েছিস, সে তোর ভালোবাসা বুঝেইনি, বরং তোকে ঘৃণা করেছে। আমরাই জানি নেহার প্রতি তোর ভালোবাসা, কিন্তু এখন এসব কি হবে? মরতেই তো হবে দুজনকে। প্লিজ ভাই, নেহাকে কিছু বলবেন না। অরিনকে হারিয়ে নেহাকে আপন করেছি, প্লিজ ভাই। আফসোস হচ্ছে তোর জন্য। নিলয়, যে কিনা কিং অফ রাফিয়ান, সে কিনা আজকে অনুরোধ করছে। ওয়াও!
এমন দিনও দেখতে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে খুব। আপনি ওকে ছেড়ে দিন। আমাকে মারতে চান তো আমাকে মারুন। আপনি কেন আমার জন্য অন্য কাউকে মারবেন? এটাই তো মজার গেম। তুই তো নীলকে ভালোবাসিস না? এই নে পিস্তল, নীলকে আগে তুই মার। সাকিব ভাই কথাটা বলে নেহার দিকে পিস্তল ছুড়ে দেয়। নিলয়ের হাতে আর পায়ে গুলি লেগেছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। নেহার হাতে পিস্তল, নেহা কাঁপা কাঁপা হাতে পিস্তলটি ধরল। নিলয়ের দিকে তাক করে ধরে নেহা। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা পিস্তল ধরেই রাখে সেদিকে। কিছু সময় এইভাবেই থাকার পর নিলয় বলে, কি হলো, দাঁড়িয়ে কেন আছে? তোমার সাথে হওয়া সব খারাপ কাজের জন্য আমাকে শাস্তি দাও। থেমে আছো কেন? করো গুলি। তোমার সাথে তো অনেক অন্যায় করেছি আমি, সব কিছু শোধ করে নাও। তবুও তোমার মুখে যেন খুশিটা থাকে। আমি সব সময় চেয়েছিলাম তুমি খুশি থাকো। এই খুশি রাখার কারণগুলো তুমি বিরক্তি অনুভব করবে, বুঝিনি। কিন্তু কি করব, তোমাকে চাইছি সব সময়। জোর করে হলেও তোমার হওয়ার চেষ্টা করেছি। আমি ব্যর্থ। জোর করে কখনো ভালোবাসা সৃষ্টি করা যায় না। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, আর না কখনো তোমাকে ছেড়ে যেতে চেয়েছি। যাই হোক, শুট মি অ্যান্ড কিল মি। তুমি যেমন চেয়েছিলে তেমনই হয়েছে। আমার মৃত্যুটা তুমি সামনে থেকেই দেখবে। ভালো থেকো নেহা। আফসোস, আমার আর তোমার জন্য অর্ক মরে গিয়েছে। নিজের ভাইয়ের মতো ছিল সে, আমার জন্য তাকেও মরতে হয়েছে। কি 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 বললি তুই? বরকত তোর জন্য মরেছে? হা 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 হা, দূর গাদা, তুই বড্ড বোকারে। যাই হোক, তোর সামনে কে দাঁড়িয়ে আছে জানিস? সে তোকে মারবে। ওই আমাদের রাফিয়ান স্যারকে তোর চেহারাটা দেখা। সাকিব ভাই সেই আগন্তুক ছেলেটাকে মুখ থেকে কাপড় সরাতে বলে। নিলয় সেদিকেই তাকিয়ে আছে। আস্তে ধীরে মাস্ক পরা অচেনা কেউ মুখের ওপর কাপড় সরানো শেষ। নিলয় অবাক চোখে চেয়ে থাকে। ওর গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়। রাগে দুঃখে কি করবে নিলয় বুঝতে পারে না, কারণ সামনে দাঁড়িয়ে আছে এতক্ষণ যার কথা ভেবে সে কষ্ট পাচ্ছিল, সে হলো অর্ক। অর্কর সামনে দাঁড়িয়ে আছে, হাতে নিলয়ের দেওয়া পিস্তল। সাকিব ভাই বলে, কি করব মাইন্ড গেম, তোর থেকে শেখা নিলয়। তবে এখন তোর থেকে এগিয়ে আসি। অর্ককে কিনে নিয়েছি বহু আগেই। কেন আমার দলে নিয়েছি জানিস? ঠিক এই সময়টার জন্য, ঠিক এই মুহূর্তের জন্য। নেহা তোকে না মারলে তোর কাছের মানুষই তোকে মারবে। তোর মতো রাফিয়ানকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। অর্ক, শুট হিম। অর্ক সাথে সাথে গুলি করে নিলয়কে। গুলিটা নিলয়ের ডান পাশের বুকে এসে লাগে। নেহার হাত থেকে পিস্তল পড়ে যায়। নিলয়ের এমন আহত অবস্থা দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই নেহা কাঁদতে কাঁদতে বলে, কি করেছে ও? কেন ওকে মারছেন? আপনি অনেক খারাপ। আমার মা বাবাকেও মেরেছেন, আমার স্বামীকেও কেন মারছেন? ও তো আপনারই লোক, তাহলে কেন তাকে মারছেন? আমার প্রতি রাগ থাকলে আমাকে মারেন, কেন ওকেই মারতে হবে? কি চান আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকেই কেন শাস্তি দিচ্ছেন? কেন আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন? নেহা, বোন আমার, মাঝে মাঝে নিজের লোকদেরও মারতে হয়। এটাই রাফিয়ান জগতের নিয়ম। প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে দিন। ও মারা যাবে। আরে বাহ, যে মেয়ে নীলাকে সহ্য করতে পারে না, এখন দেখি ভালোবাসা বেড়ে গিয়েছে। ইন্টারেস্টিং। প্লিজ ওকে হাসপাতালে নিয়ে যেতে দিন। নেহার আত্মচিৎকার দিতে দিতে কথাগুলো বলে। কিন্তু নেহার কথা শুনে সবাই হাসতে থাকে। নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। চারপাশ বৃষ্টির শব্দ যেন থমথম করছে। নিলয় এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে নেহা আর কোনো কথা বলছে না। নেহা ঠিক মানতে পারছে না এমন কিছু হবে, অর্ক এমন কিছু করবে। নিলয়ের প্রতি এত এত বেশি টান এর আগে নেহা কখনো অনুভব করেনি। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে তার নিলয়ের জন্য। নীলের লাশটা এখানেই থাকুক, বৃষ্টির পানিতে নর্দমাতে ভেসে যাবে। নেহাকে এখানেই মেরে ফেল, তাড়াতাড়ি মার, আমার সহ্য হচ্ছে না কিছু। সাফিন, ওকে মেরে চলে আয়। আমি আর অর্ক গেলাম, তুই আর বাকি ছেলেগুলো পুরো ব্যবস্থা কর। সাফিন। সাকিব ভাই চলে যায়। খোলা রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। নেহাকে ধরে রেখেছে দুজন ছেলে। নেহা স্তব্ধ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় ডান পাশে মাথা কাত করে রাস্তার উপর স্বল্প ভাসমান পানিতে শুয়ে আছে। নেহার মস্তিষ্কে নিলয়ের প্রণয়। নিলয় ছাড়া নেহা যেন এখন অন্য কিছু ভাবতেই পারছে না। সাকিব গাড়ির কাছে যায়, সিগারেটের পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালায়, কয়েকটা টান দিয়ে নিচে ফেলে দেয়। এগিয়ে আসে নেহার দিকে। নেহার কাছে
দিকে এক নজর নেয়। নিহার কেন যেন এখন নজরই নেই। সাফিন এগিয়ে এসে সামনে দাঁড়ালো, কোমর থেকে পিস্তল বের করে নেহার দিকে তাক করে। ট্রিগারে চাপ দিয়ে নেহাকে মারতে যাবে, তখনই একটি শট করে বিকট শব্দ নিয়ে গুলি চাললো। সাথে সাথে নেহাকে যারা ধরে রেখেছিল তাদের মধ্যে একজন ছিটকে পড়ে গেল কয়েক হাত দূরে। সাফিন ট্রিগারে চাপ দেয় না। সে পিছনে ঘুরে তাকাতেই দেখে নিলয় পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। সাফিন কিছু বোঝার আগেই নিলয় পায়ের বুট থেকে খোলা পিস্তল দিয়ে আরও একটি গুলি করে। নেহার ডান পাশের লোকটা ছিটকে পড়ে দূরে। নেহা বোকার মতো দাঁড়িয়ে আছে। সাফিন কিছু করতে যাবে, তখনই নিলয় সাফিনের ডান হাতে গুলি করে। সাফিনের হাত থেকে পিস্তল পড়ে যায় নিচে, আর সাফিন যন্ত্রণায় নিচে বসে পড়ে। আরও একটি গুলি করে নিলয় সাফিনের বাম হাতের কাঁধ বরাবর। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, অবাক হচ্ছ নেহা, আমি তোমার সামনে এখনো মরিনি বলে? কিভাবে মরি বলো? বিশ্বাস নিয়ে যারা খেলে তাদেরকে না মেরে নিলয় মরবে না। নিলয় প্লিজ আমাকে ছেড়ে দে। তোর সাথে আমার তো কোনো শত্রুতা নেই। আমাকে সাকিব ভাই তার দলে তোর জায়গাটা দেবে বলেছে, সাথে প্রচুর টাকা, তাই ওনার সাথে হাত মিলিয়েছি। আমার কি দোষ? নিলয় যাকে গুলি করে দ্বিতীয়বার তাকে কোনো চান্স দেয় না বেঁচে থাকার জন্য। সো নো মোর চান্স, অনলি ডেট অফ রাফিয়ান। নিলয় একটা গুলি করলো। গুলিটা সাফিনের কপাল ভেদ করে চলে যায়। সাফিনের দেহটি ধপ করে নিচে পড়ে যায়। বৃষ্টির গতিবেগ একটু ধরে এসেছে। নিলয় মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। নেহার দিকে একটা পিস্তল ছুড়ে দেয়। নেহা ক্যাচ ধরে নিল। নিলয় নেহার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি বড্ড খারাপ, খুনি, পাগল রাফিয়ান। আমার মন নেই, নেই কোনো অনুভূতি, নেই কোনো ভালো লাগা, ভালোবাসা, কারণ আমি রাফিয়ান। কোনো অধিকার নেই কাউকে ভালোবাসার। তোমাকে ভালোবেসে অনেক অন্যায় করেছি, তোমার জীবনটা শেষ করেছি বহুবার, জোর করে তোমাকে আমার করতে চেয়েছি। কিন্তু আমি শালা ভুলেই গিয়েছিলাম জোর করে কোনো নারীর শরীর পাওয়া যায়, তাকে নিয়ে খেলা করা যায় রাতের অন্ধকারে, তাকে নিয়ে নিজের শরীরের শক্তি খাটিয়ে বিছানাও গরম করা যায়, তৃপ্তি আসে। কিন্তু শালার ভালোবাসা পাওয়া যায় না জোর করে। তুমি যত যা কিছুই করো না কেন, জোর করে কেউ কখনো কারো ভালোবাসা নিতে পারেনি। আমি সবার থেকে আলাদা, তাই জোর করেই ভালোবাসা পেতে চেয়েছি। কিন্তু কে জানতো আমি লোকটা খারাপ হওয়াতে সব কিছু হারাতে হচ্ছে। নেহা, চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সংবিধান তৈরি করতে, ভালোবাসার সংবিধান, যেখানে তোমাকে খুব খুব করে ভালো না বাসার জন্য আমাকে তোমার মনের কারাগারে যাবজ্জীবন জেল ঘোষণা করা হবে। কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায় বলো? অনেক ভালোবাসা আছে, শেষ পরিণতি কষ্টের জেনেও ভালোবাসার মানুষটার জন্য কত কিছুই না করা হয়। আমি তো কেবল তোমার কাছে খুব বেশি কিছু চাইনি, সামান্যতম ভালোবাসা চেয়েছি। যারা ভালোবাসার কাঙাল হয় তারা সামান্যতেই খুশি হয়, কিন্তু সেটাও পেলাম না। তাই আর কি, তোমার জীবনটাকে নষ্ট, তোমাকে ধর্ষণ করা, তোমার ভালো লাগা, ভালোবাসা সব কিছু কেড়ে নেওয়ার শাস্তি আজ আমাকে দাও। তোমার হাতে থাকা পিস্তলটি দিয়ে আমাকে মেরে নিজের রাগ, কষ্টের অভিমান সব কিছুই নিবারণ করো। ওরা তো মারতে পারেনি, তুমি আমাকে মারো। কেউ নেই, কেউ দেখবে না, আমাকে মেরে দাও। তোমার মনের সাদা খাতায় একটা রাফিয়ানের মৃত্যুর গল্প লেখা হোক। শুট মি, কিল মি। নিলয় মাথাটা নিচু করে নেয়। পুরো শরীরটা নিলয়ের যন্ত্রণা হচ্ছে। বুকে গুলি লাগাতে কোনো রকমে নিলয় কথাগুলো খুব কষ্টের সাথেই বলল। নিলয় মাথা নিচু করে কাঁদছে। এদিকে নেহা নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরেছে, কিন্তু নেহার হাত কাঁপছে। নেহা অজরে কেঁদে উঠল। কি করবে ও ঠিক ভাবতে পারছে না। তবে কেন যেন আজ নিলয়কে তার একদমই মারতে ইচ্ছে করছে না। নেহা কিছুটা সময়ে নিলয়ের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নেহা অনেক কিছুই ভেবে চলেছে, আর ভাবনা শেষে সে হুট করে পিস্তলটি হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় মুখ তুলে তাকায় নেহার দিকে। নেহা কাছে, নিলয় মুচকি হাসতে থাকে। নেহা দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরতে আসে, কিন্তু নেহা দেরি করে ফেলে। নিলয়ের কাছে আসার কয়েক মুহূর্তের মধ্যে নিলয়কে স্পর্শ করার আগে নিলয় মাটিতে পড়ে যায়। নেহা কাঁদতে কাঁদতে নিলয়ের দেহটি আঁকড়ে ধরে। খেয়াল করে তখনও নিঃশ্বাসের শব্দ চলছে। তারপর, নেহা, আমার বুকে গুলি লেগেছে, কিন্তু বিশ্বাস করো আমার এতটুকু কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে কেন জানো?
তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, কিন্তু তুমি সেটা আমার এতটা কাছে থেকেও কখনো বুঝতে পারোনি। হয়তো আমি বোঝাতে পারিনি। নিলয় কাঁচতে কাঁচতে নেহার কোলে মাথা রেখে কথাটা বলল। কাশির সাথে রক্ত গল গল করে বের হয়ে যাচ্ছে। নিলয় দাঁত বের করে হাসলো। নেহার কোলে মাথা রেখে সে মৃত্যু যন্ত্রণার চেয়ে আছে নেহার মুখ ফানে। নেহা জোরে আত্মচিৎকার দিয়ে বলে উঠল, নিলয়, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দেব না আমি। কেন এমন করে কথা বলছো তুমি? নিলয় প্লিজ, তুমি চোখ বন্ধ করো না, তাকিয়ে থাকার একটু চেষ্টা করো। আমি আছি, দেখো তোমার কতটা কাছে আছি আমি। আফসোস, যখন তোমাকে খুব করে কাছে চেয়েছিলাম তুমি আমাকে বোঝোনি, দূরে ঠেলে দিয়েছো। ইচ্ছে ছিল তোমাকে সাথে নিয়ে বাকি জীবনটা ঠিক এভাবেই কোলে মাথা রেখে কাটিয়ে দেব, কিন্তু ভাগ্যের পরিহাসটা দেখো, আজ প্রথম তুমি নিজে থেকে আমার কাছে আসলে, অথচ আমি চলে যাচ্ছি। তোমাকে না বলেছিলাম আমার মৃত্যুতে তুমি কাঁদবে? তুমি কাঁদছো কেন? তুমি তো ভালোবাসো না। নিলয় চুপ করো প্লিজ, একটু অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। নেহা নিলয়কে মাটিতে শুয়ে রেখে দৌড়ে চলে যায় গাড়ির কাছে। কোনো গাড়ির দরজাই খোলা নেই। নেহা দৌড়ে নিলয়ের গাড়ির কাছে গেল। নিলয়ের গাড়ির দরজা খোলা ছিল। টানতেই দরজা খুলে যায়। নেহা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। অন্ধকার রাত। গাড়ির হলদে আলো কিছুটা অন্ধকারকে দূরে সরিয়ে রেখেছে। অন্ধকার যতই প্রকার হোক না কেন, সামান্য আলোর জন্য সে বিশালতা লাভ করতে পারে না। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি প্রবণতা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। খোলা রাস্তার উপর কয়েকটা লাশ পড়ে আছে। বৃষ্টির স্রোতের লাশগুলো ভাসতে ভাসতে স্থান পরিবর্তন করেছে। রক্তগুলো স্রোতের সাথে মিশিয়ে হারিয়ে যাচ্ছে সমতলের দিকে। নীলয় জোরে জোরে কাঁচতে থাকে। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। তবুও কতগুলো প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন অর্ক বেইমানি করলো? কে ওই সিআইডি অফিসার? কিভাবে সে নীলয়ের ব্যাপারে সব কিছু জানে? নেহা গাড়ির ভিতরে বসে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে চাবি নেই। নেহা গাড়ির ভিতরে হাত বাড়িয়ে বাড়িয়ে চাবি খোঁজার চেষ্টা করতে থাকে। এইভাবে 5 মিনিট যাবার পর নেহা সিটের নিচ থেকে চাবি খুঁজে পায়। সে গাড়িতে চাবি প্রবেশ করিয়ে স্টার্ট দেওয়ার পর আলো জ্বালাতেই নেহা চমকে যায়, কারণ সামনে নিলয় নেই। নেহা গাড়ি থেকে নেমে দৌড়ে নিলয় যেখানে শুয়েছিল সেখানে আসে, কিন্তু নিলয়ের কোনো হানাগোনাই নেই সেখানে। নেহা আশেপাশে তাকায়, নীলাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু নিলয় নেই। নেহা জোরে জোরে ডাক দেয়, নিলয়, নিলয় কোথায় তুমি? নিলয়। কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দই নেহার কানে আসেনি। নেহা রাস্তার উপর হাঁটু ভাঁজ করে বসে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। চিৎকার বারবার নিলয়কে ডাকার আহ্বান জানাচ্ছে, কিন্তু নিলয়ের কোনো সারা শব্দই নেই। একটা জিনিস বুঝলাম না অর্ক, তুমি কেন তোমার ভাইয়ের সাথে এমন বেইমানি করলে? সাকিব কথাটা বলে এক ঢোক মদ গিলে নিল। অর্ক সিগারেটের ধোঁয়াগুলো উপরের দিকে ছড়ে দিয়ে সাকিব ভাইয়ের দিকে তাকায়। মুচকি এসে টেবিলের ওপর বসে কোমর থেকে পিস্তলটা বের করে পাশে রাখে। টেবিলের ওপর সিগারেটের প্যাকেট, সেখান থেকে আরও একটা সিগারেট জ্বালিয়ে টান না দিয়ে হাতে ধরে রাখে। সাকিব ভাই অর্কর দিকে প্রখর দৃষ্টি দিয়ে চেয়ে রইল। অর্ক বলে, ভাই, কে ভাই? হা 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 হা, যে ছেলে না খেয়ে মরে যাচ্ছিল, যে ছেলে রাস্তায় পড়েছিল, যে ছেলে জারজ সন্তান হিসেবে জন্ম হয়েছিল, সেই ছেলেটাকে নিলয় তুলে এনে এত বড় করেছে, রক্তের সম্পর্ক ছাড়াই ভাই বানিয়েছে। সে এখন জানতে চাইছে কে ভাই। হা হা হা, সত্যি সাইকো। জগতে কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ নেই, যারা আছে তারা নামমাত্রই অভিনয় করে থাকে। হা হা হা। বাঘ যখন বাঘ থাকে তখন অন্য পশুরা বাঘের বাঘের গায়ের রং দেখে ভয় পায়। যখন ওই বাচ্চাটাই বড় হয় তখন তার গর্জনে পুরো জঙ্গল ভয় কাঁপতে থাকে। আমি ক্ষমতার লড়াইয়ে বেইমানি করিনি, করেছি ব্যক্তিগত কারণে। ক্ষমতা আমার চাই না, আমার চাই সময় ফুলে জানবেন। সাকিব ভাই কিছু বলল না। আসলেই তিনি সত্য বলছেন। সাইকো দ্য রাফিয়ান। দুনিয়াতে সবাই এক একটা দিক নিয়ে পাগল। কেউ রক্তের খেলাতে পাগলামো করে, কেউ ভালোবাসা পেতে, আবার কেউ ক্ষমতা পাওয়ার জন্য পাগলামো করে। এখানে সাকিব শুধু তার ক্ষমতা, তার নিজের প্রতিশোধ প্রকাশে পাগলামো করেছে। সাকিব ভাই অর্কর থেকে চোখ সরিয়ে নেয়। দেয়ালে থাকা ওর মা বাবা, সাথে সৎ মা আর নেহার ছবিগুলোর দিকে তাকায়। কোমর থেকে পিস্তল বের করে প্রথমে নেহার মা মানে সাকিবের
ভাই সৎমায়ের ছবিতে ওপর শাট করে একটা গুলি করে। কালো কাচ বেষ্টিত বদ্ধ ঘরে পিস্তল থেকে গুলি চলার শব্দটা বেশ বীভৎস শোনা যাচ্ছে। অর্ক আর আকাশ সাকিব ভাইয়ের এমন পাগলামো দেখে অনেকটাই অবাক হয়। সাকিব আসলেই একটা সাইকো। পুষে রাখা মনের ক্ষোভ বা রাগ এতটাই তীব্র হয় যা সহসা প্রকাশ না করতে পারলে মনের খায়েশ না মেটা অবধি ওই রাগ আজীবন থাকে। সাকিবের বাবা সাকিবের মা কে রেখে আরও একটা বিয়ে করে। সাকিবের মায়ের কোনো অনুমতি নেননি তিনি সাকিবের মা সহ্য করতে পারেনি বিধায় তিনি নিজেকে মেরে ফেলেন। সাকিব ভাই তখনও চুপ ছিল, কিন্তু দিনের পর দিন সাকিবের বাবা ওনার দ্বিতীয় বউয়ের সাথে বেশ খোঁজ মেজাজে রোম্যান্স করে বেড়াচ্ছিল। বছর 2 হতেই নেহা আসে ওদের ঘরে, কিন্তু সাকিব তার মায়ের হত্যা এবং নেহার মায়ের ওপর রাগ পুছে রাখার প্রতিশোধে নিশা ওকে চেপে ধরে। এই জন্য প্রথম ওর বাবা অসুস্থ হলে সাকিব সুযোগ বুঝে নেহার মায়ের খাবারে বিষ মিশিয়ে ফেলে মেরে ফেলে। তবু সাকিব ভাইয়ের রাগ মেটেনি, নেহাকেও মারতে চাইতো, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এর মাঝে সবকিছু ওলটপালট হয়ে যায়। নিলয়ের সাথে পরিচয় হয় সাকিবের। সাকিব নিলয়কে মাস্তান জগতে কিং বানিয়ে দেয়। মূল উদ্দেশ্য ছিল নেহাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা, কিন্তু তিনি মারতে পারতেন আগেও। তবে তিনি যে একটা সাইকো সেটার জন্যই মারেনি। সাকিব মারলে নেহা কষ্ট পেত সাময়িক, কিন্তু সেটা যদি তার সবচাইতে কাছের মানুষ মারে বা কাছের মানুষের মৃত্যু যদি নেহার দেখে, তাহলে নেহা প্রকৃত কষ্ট পাবে, যার জন্যই এত কিছু হয়ে যায়। সাকিব ভাই আরও একটি গুলি চালায়। দেওয়ালে লাগানো সাকিবের বাবার ছবিতে গুলি লাগে, তারপর নেহার ছবির ওপর গুলি চালায়। এরপর নিজের কপালে পিস্তল ঠেকিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। পিস্তলটি ছুঁড়ে ফেলে দিয়ে উচ্চ শব্দে হাসতে থাকে সাকিব। ওনার মায়ের ছবির কাছে যেয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে হাসতে বলে, মা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমার বাবা সহ তার সবাইকে মেরে ফেলেছি। তুমি খুশি হয়েছ? একটু আসো না মা, কতদিন হলো তোমার হাসিটা দেখি না, একটু আসো। ও তুমি হাসবে কেন? তুমি তো আর নেই। হা 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 হা, কেউ নেই, কেউ থাকবে না। সাকিব পাগলের মতো বকতে থাকে। অর্ক অবাক হয়, সাকিবের এমন পাগলামো সে এর আগে কোনো দিন দেখেনি। অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আর নেহার কথা মনে করতে থাকে ও। নিলয়ের জন্য ওর মনটা কেমন ছ্যাদ করে উঠল। নিলয়ের জন্য খারাপ লাগছে অর্কের, তবে আরও একটা বিষয় অর্ক ভাবে। আচ্ছা সাফিন কোথায়? সে কেন এখনো আসছে না? অর্ক ফোন দেয় সাফিনকে। ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বার্তা আসে। অর্ক টেবিলের কাছে যে জোরে একটা লাথি দেয়। টেবিলটা কিছুটা দূরে সরে যায়। সাকিব ভাই ঘুরে তাকায় অর্কর দিকে। অর্ক একাই বলতে থাকে, নিলয় মরেনি, ও বেঁচে আছে। সাফিন ওকে মারতে পারেনি। আপনাকে বারবার বলছিলাম আমি নিলয়কে মারব, কিন্তু আপনি কাজটা সাফিনকে দিলেন। সে বেঁচে নেই, নিলয় ওকে মেরে ফেলেছে। আমার সব কিছু হারিয়ে গেল। সাকিব ভাই অর্কের কাছে এসে দাঁড়ায়। অর্কের দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে আসতে থাকে। অর্ক কিছুই বলে না। সাকিব ভাই হাসি থামিয়ে বলে, আমি তো জানতাম সাফিন নিলয়কে মারতে পারবে না। মানে? মানে আমি সাফিনকে দিয়ে কাজটা করিয়েছি যেন সাফিন মরে যায়। বুঝলাম না। বুঝতে হবে না, নিলয়কে মারাটা অতটা সহজ না। হয়তো তুমিও মরতে না। আমি সাফিনকে দিয়ে কাজটা করালাম, কারণ এটা ছিল একটা মাইন্ড গেম। একটা জিনিস রহস্য রয়ে গেছে। কেউ একজন তো আছে যে আমাদের উপর নজর রাখছে। আমাদের ব্যাপারে সব প্রমাণ তার কাছে চলে যাচ্ছে। এই জন্য তো সাফিন কাজটা করলে ভালো হতো। আর নিলয় সাফিনকে মেরে তো এমনিতেই ফেলতো। আমাদের এখন নিলয় বেঁচে আছে নাকি সাফিন মরে গেছে, এটা ভাবার বিষয় না। ভাবার বিষয় হলো কে ও, যার কাছে আমাদের সব প্রমাণ লুকিয়ে আছে। খুঁজে বের করো, না হলে কেউ ভালোভাবে বেঁচে থাকতে পারবা না। নিলয়ের থেকে বাঁচলেও অচেনা শত্রু আমাদের পিছনে পড়ে আছে। খুঁজে বের করতে হবে তাকে, তা না হলে আমি দেশের মন্ত্রী হতে পারবো না। আর না, তুমি তোমার উদ্দেশ্য নিয়ে শান্তিভাবে থাকতে পারবে। অর্ক চুপচাপ বসে পড়ে সোফাতে। কল্পনাতে নেহার কথা ভাবতে থাকে ও। কেন সে এমন করলো? কেন স্বাভাবিক হয়ে সব কিছু ভাবলো না? কেন নিলয়ের সাথে এমন করলো? সব তো ঠিকঠাকই ছিল, কিন্তু নেহা, টিভিটা অন কর এক্ষুনি। দেখ টিভিতে কি দেখাচ্ছে। নিকিতা বেগমের কথা শুনে নেহা বিছানা থেকে লাফ দিয়ে উঠল।
রিমা দৌড়ে এসে টিভি অন করলো। সবাই টিভির দিকে তাকিয়ে আছে। সবাই টিভিতে দেখাচ্ছে একটা ডার্ক ফুটেজ। রিপোর্টার লিয়া বলছে, ঢাকার বাহিরে বড় জঙ্গলের ভিতরে পাকা রাস্তা। এখানে সাধারণ মানুষ আসে না, যারা আসে তারা মাস্তান। রাস্তার উপরের দেশে একজন বড় মাস্তানের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি পরবর্তীতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন গল্প পছন্দ কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।